গ্রীষ্মের দাবদাহ চলছে তখন। দুপুরবেলাতেই হাঁপিয়ে ওঠে পৃথিবী। তেমনই এক ঘর্মাক্ত দুপুরে হুট করেই দেখা হয়েছিল খুব অপরিচিত দুজনের। শুক্রবারের নিষ্কর্মা দ্বীপ্রহর, খাওয়া দাওয়ার পাট চুকিয়ে চমৎকার এক ভাত ঘুমের মাঝে উৎকট কলিং বেল বাজল। একবার নয়, দুবার নয়, একটু থেমে থেমে পরপর 5 বার। মন তাহা অবশ্য শরীর টেনে উঠে বসলো তেতো মুখে। মাথার উপর ভন ভন করে ফ্যান ঘুরছে, সিলিং কাঁপছে, তবু ঘামতে ঘামতে গলার নিচটা পুরো ভিজে উঠেছে। পরনের সুতির কামিজ কুচকে বাজে অবস্থা। একটা ঢিলে বেনি করে শুয়েছিল, বেসামাল ঘুমে তারও অকাল মরণ। আর একবার কলিং বেল বাজলো। ধ্যাত, কে আসলো এই সময়? বাবা না থাকলে সে কখনোই দরজা খোলে না, কঠোর নিষেধাজ্ঞা জারি আছে। তাছাড়া সচরাচর কেউ আসেও তো না। আবার কলিং বেল। এবার ক্ষিপ্র বেগে বিছানা ছাড়ল মুনতাহা। ঘামে ভেজা শার্ট গায়ে শ্রান্ত ধরনে দাঁড়িয়ে আছে আরশাদ। স্যাঁতস্যাঁতে ভেজা কপাল বাহুতে মুছে নিয়ে আরেকবার কলিং বেলটার দিকে হাত বাড়ালো সে, তবে সুইচ চাপতে হলো না। তার আগেই ভেতর থেকে একটা মেলি কণ্ঠ শোনা গেল। কে? বাড়িয়ে রাখা হাত গুটিয়ে নিল আরশাদ, গলা পরিষ্কার করে বলল, জি, মাহতাব আঙ্কেল আছেন? একটু বাসার চাবিটা দিতে বলুন না। মুনতাহা মুখস্থের মতো উত্তর দিল। আব্বু বাসায় নেই, পরে আসুন। আরশাদ ফস করে শ্বাস ছাড়ল, কথা বাড়ালো না। বলার ঢং শুনে বোঝা যাচ্ছে মেয়েটাকে বলে চাবি উদ্ধার করা সম্ভব নয়। নিচে মালপত্র নিয়ে ট্রাক দাঁড়িয়ে আছে। এমনি অনেকক্ষণ হয়েছে, আরও সময় গেলে নিশ্চিত 1000 টাকা বেশি দিতে হবে। পকেট থেকে ফোন বের করলো আরশাদ, অবিলম্বে ডায়াল করলো মাহতাব আঙ্কেল দিয়ে সেভ করা নাম্বারটায়। ওপাশের মানুষটার সারা শব্দ না পেয়ে আবারও বিছানার থেকে পা বাড়ালো মুনতাহা। চোখ ফেটে ঘুম পাচ্ছে, দূর দমনীয় নিশুক্তি। ফোন রিসিভ হলো দ্বিতীয়বারে। আরশাদ সালাম দিয়ে বিনীত কণ্ঠে বলল, আঙ্কেল, আসলে চাবিটা তো আপনার কাছে। আমি দাঁড়িয়ে আছি, আপনার বাসায় বেল বাজিয়েছিলাম। আপনার মেয়ে দরজা খুলল না, বলল আপনি বাসায় নেই। ওপাশ থেকে সহজ উত্তর এলো, হঠাৎ একটা জরুরি কাজে বেরোতে হচ্ছে। চিন্তা করো না, আমি মুনকে বলে দিচ্ছি চাবিটা দিতে, তুমি একটু অপেক্ষা করো। আরশাদ ফোন রাখলো। 5-7 মিনিটের ব্যবধানে দরজা খুলল মুনতাহা। চোখে তখনও রাজ্যের ঘুম। কেবলমাত্র বাবা ফোন করে বলেছে বলেই এত সাধের ঘুম রেখে এতক্ষণ যাবৎ চাবি খুঁজছিল সে। আরশাদ একবার তাকালো। সেই খুলে যাওয়া বেনি, তৈলাক্ত ত্বক আর এলোমেলো গায়ের ওড়নায় ছিল সুপ্ত বিরক্তি। আপন মনেই কয়েকবার আওড়ালো, সে মুন, মুন, মুন। শেষবার এলো চাঁদ। মুনতাহা হাত বাড়িয়ে দিল। আরশাদ চাবি নিতে নিতে দেখলো মেয়েটার নখে মেহেন্দি দেওয়া, লাল রঙা মেহেন্দি। কি গাঢ় রং তার! মাহতাব সাহেব ফিরলেন বিকেলের দিকে, চাবি দিয়ে দরজা খুললেন। বেল বাজান না কখনো। মুনতাহা প্রায়ই ঘুমিয়ে থাকে, বেলের শব্দে সেই ঘুমে ব্যাঘাত ঘটুক তিনি চান না একদম। মেয়েকে নিয়েই তার পৃথিবী, জগৎ, সংসার, সমস্ত কিছু। ধারণা ঠিক, মুনতাহা ঘুমাচ্ছে। ঘরের দরজা খোলা। এই বিশাল ফ্ল্যাটে সারাটা দিন একা একা থেকে মেয়েটার পুরো দমে একা থাকার অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম কি ভয় পেত। মাহতাব সাহেব কাজে যেয়ে ফোন কানে নিয়ে বসে রইতেন। মুনতাহা একটু পরপর বলতো, আব্বু আছো? আবার মাঝে মধ্যে বলতো, আব্বু আমি একটু ঘুমাই, তুমি লাইন কেটে দিবে? কেটো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে। তিনি মুচকি হেসে উত্তর দিতেন। কাটবো না মা, তুমি ঘুমাও। মুনতাহা সত্যি সত্যি ঘুমিয়ে পড়ত। তিনি লাইন কাটতেন না। 2-3 ঘন্টা পেরিয়ে গেলে আবার একটা সদ্য ঘুম ভাঙা কণ্ঠের ডাক, আব্বু আছো? টেবিলে খাবার গোছানো নেই, খিদে পেট চোচো করছে। দুপুরে কোনো রকম নাকে মুখে গিলেই বেরিয়ে গিয়েছিলেন, ভালো করে খাওয়া হয়নি। মেয়েকে ডাকতে ইচ্ছে করছে না। মাহতাব সাহেব গোসলে ঢুকলেন। 1/2 ঘন্টা বাদ বেরিয়ে রান্নাঘরের দিকে যাবেন, তার আগেই দেখলেন টেবিলে ভাত রাখা, তরকারি রাখা, চকচকে ধোয়া প্লেটের পাশে গ্লাসে পানি অবধি ঢালা। মুখে হাসি এলো। মুনতাহা লবণের কৌটা হাতে রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুমি আমার ডাকবে না আব্বু? অ্যালার্ম না বাজলে তো ঘুমই ভাঙতো না আমার। তুই অ্যালার্ম দিয়ে ঘুমাইছিলি?
কেন? মুনতাহা উত্তর দিল না, মিষ্টি করে হাসলো মাত্র। মেয়েটার হাসিতে জাদুকরের জাদুকাঠির ছোঁয়া আছে নিশ্চিত। মাহতাব সাহেব খেতে বসলেন, মুনতাহা বসলো পাশে। লোডশেডিং হয়েছে, অন্ধকারে জবজব করছে ঘর। হাঁসফাঁস করতে করতে জানালার পর্দা সরিয়ে দিল মুনতাহা। কাঁসার থালার মতো ইয়া বিশাল শশীকর দখল করেছে অন্তরিক্ষের একাংশ। ঘর থই থই করে উঠল রূপালী কিরণে। মুনতাহা রুম থেকে বেরিয়ে গেল, অন্ধকারেই ডাকলো, আব্বু কই তুমি? একটু চলো না সাথে, ছাদে যাব, কাপড়গুলো আনিনি সন্ধ্যায়। মাহতাব সাহেব সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন, হাতে টর্চ লাইট। মুনতাহা দরজার পাশ থেকে স্যান্ডেল পায়ে দিল। একটা ঝনঝনে পুরুষালী কণ্ঠ শোনা যাচ্ছে, ওটা ওপাশে রাখো না আম্মা, ঠিকই তো লাগছে। ফাঁকা ঘরে যেমন প্রতিধ্বনি হয় তেমনই প্রতিধ্বনি হচ্ছে শব্দগুলো। মাহতাব সাহেব দরজা খুললেন। সামনের ফ্ল্যাটের দরজা খোলা, মোমবাতি জ্বালানো ভেতরে। সেই দোদুল্যমান হলুদ আলোয় আসবাবপত্র নিয়ে টানাটানি করছে আরশাদ। মাহতাব সাহেব এগিয়ে সৌজন্যমূলক জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা হয়নি তো? আরশাদ এতক্ষণ খেয়াল করেনি। পরনে তার সাদা স্যান্ডো গেঞ্জি। মোমবাতির আলোয় লম্বাটে ছায়ামূর্তির আবির্ভাব আর মাহতাব সাহেবের কণ্ঠে মুখ তুলল সে। মুচকি হেসে বলল, না আঙ্কেল, সমস্যা হয়নি, সব গোছগাছ করতে একটু সময় লাগছে, এই আর কি। মাহতাব সাহেব মুনতাহার হাত ধরে রেখেছেন, সব সময়ই ধরে রাখেন। একটু চোখের আড়াল হলেই মেয়ের অঘটন ঘটে যাবে যেন। সিঁড়িতে প্রচণ্ড গরম। মুনতাহা বাম হাতে মুখে বাতাস করার মতো ভঙ্গি করলো। ধরে রাখা হাতটা একটু নাড়িয়ে বলল, আব্বু চলো না। মাহতাব সাহেব পিছে ফিরলেন, আহাজারি করে বললেন, আহা, ঘেমে গেছিস তো পুরো। মুনতাহা বেখেয়ালিতে জর্জেট কাপড়ের ওড়না টেনে মুছতে গেল। মাহতাব সাহেব থামিয়ে দিলেন, ওটা দিয়ে মুছিস না, ঘষা লাগবে, দাঁড়া। বলেই অতি দ্রুত পকেট হাতড়ালেন তিনি। রুমাল পেলেন না। অসন্তুষ্ট কণ্ঠে বললেন, রুমালটা ঘরে রেখে এসেছি। এতক্ষণ দেখা যাচ্ছিল না মাহতাব সাহেবের পিছে ছোট্ট দেহটা ঢাকা পড়ে গেছিল। তিনি সরে দাঁড়ানোই মুনতাহাকে নজরে এলো আরশাদের। সিঁড়ির জানলার ফাঁক দিয়ে চাঁদের আলোর বাহার। ভীষণ ঘরমাক্ত আড়ম্বরহীন চাঁদ মুখে তখন এক টুকরো জ্যোৎস্না এসে লুটোপুটি খাচ্ছে। আকাশে রং নেই, সাদা মসৃণ জমিন। একটা রং মাখানো তুলির ভীষণ ভীষণ প্রয়োজন। একটু এলোমেলো একটু রঙিনেই মানায় তাকে। এত সাদা, এত পাংশুটে, এত ফ্যাকাশে আবার আকাশ হয় নাকি? আকাশ হবে অপরিচিতার মতো নীল। গোধূলি বেলায় তার রূপ নেবে রক্ত জবার। রাতের আধারে মনে হবে একগুচ্ছ কালো গোলাপের হাসি। সকালটা সুন্দর নয়, ঝকঝকে নয়, কদাকার, একেবারে শ্রীহীন। মাহতাব সাহেব উঠলেন 8টার দিকে। ঘর থেকে বেরিয়ে একবার চোখ বুলালেন মুনতাহার ঘরে। দরজা খোলাই থাকে। মেয়েটা ওর মায়ের মতো সব সময় বাঁ হাতটা মেলে ঘুমায়, আজও ব্যতিক্রম নয়। কলিং বেল বাজলো, মুনতাহা নড়ে চড়ে উঠল। দ্বিতীয়বার বাজার আগেই তড়িঘড়ি দরজা খুললেন তিনি। আরশাদ দাঁড়িয়ে আছে, গায়ে সাদা শার্ট। নিমিলিত কণ্ঠে বলল, এত সকালে বিরক্ত করার জন্য আমি খুবই দুঃখিত আঙ্কেল, আসলে অফিস যাচ্ছি তো। আপনার কাগজগুলো দিলে ভালো হতো, কাল তো সরকারি ছুটি, ব্যাংক বন্ধ থাকবে। মাহতাব সাহেব কিছু একটু ভেবে ভেতরে ঢুকতে দিল তাকে। সচরাচর তিনি কাউকেই বাসায় ঢুকতে দেন না, কিন্তু এই ছেলেটাকে বাইরে দাঁড় করিয়ে কাগজ আনার জন্য ভেতরে যাওয়াটাও একটু কেমন যেন লাগছে। সে তো আর নিজের কাজে আসেনি, এসেছে ওনার কাজেই। আজকালকার যুগে এমন ছেলে পাওয়াই যায় কটা। আরশাদ সোফায় বসলো, সাদা সোফা, ঘরের রংটাও সাদা। চট করে চোখ গেল খোলা দরজার দিকে। এখান থেকে রুমটার পুরোটাই দেখা যায়। মেয়েটার এক পা বেরিয়ে আছে, পাজামা গোড়ালি থেকে অনেকটা উপরে। মাহতাব সাহেব পাশের ঘরে ঢোকার আগে খুব সন্তর্পণে দরজাটা টেনে দিলেন। যদিও তিনি আরশাদকে চেয়ে থাকতে দেখেননি, তবু ভেতরে ভেতরে একটু লজ্জিত বোধ করলো আরশাদ। চোখ নামিয়ে নিচের দিকে চেয়ে রইল একান্তভাবে। মাহতাব সাহেবের সাথে ব্যাংকেই প্রথম দেখা। তিনি ব্যবসায়ী মানুষ, লেনদেনের ব্যাপারে সহসাই ব্যাংকে আনাগোনা। সেদিন কিছু টাকা ট্রান্সফার আর উইথড্রল করতে গিয়েছিলেন। দেখা গেল ওনার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। বিকেল
প্রায় 5টা বাজে। ব্যাংক বন্ধ হয়ে যাবে 5:30টার দিকে। এদিকে ওনার টাকা ট্রান্সফার করাটা খুব জরুরি। তার উপর কার্ড কাজ করছে না, টাকা তুলতেও পারছেন না। আরশাদ ওই ব্যাংকে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে নিয়োজিত। বয়স্ক মানুষ বিপদে পড়েছে দেখে সে নিজ থেকেই সব দেখলো। কাজ হয়ে গেল 15-20 মিনিটেই। সেই থেকেই পরিচয়। এই ঘটনা প্রায় 1.5 মাস পুরনো। এতদিনে তাদের সম্পর্কটা একটু হলেও ঘনিষ্ঠ হয়েছে। মা আর দাদিকে নিয়েই আরশাদের সংসার। বাবা মারা গিয়েছে গত বছর রোজায়। মাহতাব সাহেব বেরিয়ে এলেন, হাতে সাদা কাগজ। ব্যাংকের বিষয়েই। আরশাদ সোজা হয়ে বসলো। মাহতাব সাহেব বসলেন মুখোমুখি সোফায়। মুনতাহা বেরোলো মিনিট 5 পরে। পরনে একটা ঝোলা কামিজ। বাইরে কেউ আছে সে বুঝতে পারেনি। বের হয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছে। আরশাদ তার উপস্থিতি টের পেতেই চোখ নামিয়ে কাগজের দিকে চেয়ে রইল। মাহতাব সাহেব ইশারায় তাকে ভেতরে যাওয়ার জন্য বলতেই মুনতাহা চুপচাপ চলে গেল। দরজা আটকে দিল নিঃশব্দে, খুব নিঃসারে। মাহতাব সাহেব হালকা কেসে বললেন, ও মুনতাহা, আমার মেয়ে। আসলে বাসায় সচরাচর মানুষ আসে না তো, তাই তোমাকে দেখে একটু ভয় পেয়েছে। আরশাদ মৃদু কণ্ঠে উত্তর দিল, জি জি, বুঝতে পেরেছি আঙ্কেল। আকাশে সেদিনও ভয়ঙ্কর পূর্ণিমা। সাজবেলার পুনঃ পুনঃ প্রভঞ্জনে যখন ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছিল মুনতাহা, ঠিক তখনই বাসার সামনে টং দোকানের কাছে বাইক থামালো আরশাদ। গায়ে তার সব সময়কার মতো ঘামে ভেজা সাদা শার্ট, হাতের পশম লেপ্টে আছে। মাথার হেলমেটটা খুলে মানিব্যাগ থেকে চকচকে সবুজ রঙের নোট এগিয়ে দিয়ে গোলমেলে গলায় হাঁক ছাড়ল সে। মামা, ব্যানসনের প্যাকেট দিও। দোকানদার ব্যস্ত ভঙ্গিতে উত্তর দিল, ব্যঞ্জন নাই ভাই, গোল্ড হবে। আরশাদ বিরক্তি নিয়ে তাকালো। মনে মনে মুখ খারাপ করে 500 টাকার নোটটা ঢুকিয়ে রাখলো। এবারও বের করলো একটা সবুজ নোট, তবে 20 টাকার, আর 3টে নীল 100 টাকা। গোল্ড লিফ মুখে রুছে না, তবু নিতে হবে। সিগারেটের জন্য এখন আবার মোড় ঘুরে বড় দোকান অব্দি যেতে ইচ্ছা করছে না। দোকানদার প্যাকেট দিল। আরশাদ ঠোঁটের ফাঁকে নিয়ে লাইটের ধরাতেই নজরে এলো ছাই রঙা ওনার আঁচল। 5তলা বাসার ছাদের রেলিং বেয়ে নিচের তলার বারান্দার গ্রিলের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়া গাছের মাঝে বাজে ভাবে আটকে গেছে। সেটা ছাড়ানোর জন্যই টানাটানি করছে মেয়েটা। আরশাদ মুখ দিয়ে ধোয়ার বহর ছাড়তে ছাড়তে গভীরভাবে খেয়াল করলো চাঁদের রূপালী আলোয় মুনতাহার কুচকানো মুখশ্রী, কপালের মাঝে সৃষ্টি হওয়া গাঢ় দুটো ভাঁজ। বিড়বিড় করলো সে, চাঁদের চাঁদের সংঘর্ষ, দারুণ তো। ধৈর্য হারা হয়ে জোরে এক টান দিল মুনতাহা। ঝরঝর করে 5-7টা পাতা ঝরে পড়লো রাস্তায়। গাছটা কাঁপছে, তবু ওর না ছুটল না। সিগারেটটা ছুঁড়ে ফেললো আরশাদ, পায়ের নিচে পিষে দিল অতি দ্রুত। নতুন আরেকটা ধরালো, ফেলে দিল এক টানে। না, রুচ্ছে না একদম। ও না ততক্ষণে ছিঁড়ে গেছে, তবুও ছোটেনি, একটার পর একটা। সেই সন্ধ্যায় রাস্তার কালো পিচে পিষ্ট হলো 320 টাকা। এশার আজান দিয়েছে। মুনতাহা এক দৌড় নিচে নেমে এলো আধাছেড়া ওড়না নিয়ে। ডান পাশের আঁচল নেই, সেখানটায় এবড়ো থেবড়ো ছেঁড়া, বাকি অংশটুকু এখনো গাছেই ঝুলছে। এক হাতে কাপড়ের স্তূপ, সেগুলো সামলে লকে চাবি ঢুকাতেই সিঁড়ি ভেঙে উপরে ওঠার পদচরণ শোনা গেল। মুনতাহা ত্রস্ত চোখে তাকালো একবার, আপন মনে বিড়বিড় করলো, আল্লাহ, বাবা চলে এলো নাকি? এত রাতে একা একা ছাদে গিয়েছি শুনলে নিশ্চিত তুল কালাম বাঁধিয়ে দিবে। ও আল্লাহ, বাঁচাও। আরশাদ উঠে এসেছে। সিঁড়ি থেকেই চোখাচোখি হলো। বিগত কয়েক মিনিটে প্রথম স্বস্তির শ্বাসটা ফেলল মুনতাহা। চোখ ফিরিয়ে নিল ধীর গতিতে। চাবি ঘোরালো। দরজা খুলে যেতেই সে ঢুকে গেল তাড়াতাড়ি। ভেতর থেকে আটকে দেওয়ার আগেই এক হাতে শক্তিশালী ঠেস দিয়ে বাধা দিল আরশাদ। মুনতাহা ঘাবড়ে গেল মুহূর্তেই। চেহারায় অনিচ্ছায়ও নিখুঁতভাবে ফুটে উঠল সেই ভীতি। আরশাদের ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি। মেয়েটা যে ঘন ঘন শ্বাস ফেলছে বোঝা যাচ্ছে। মুনতাহা আচমকায় জোর দিয়ে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। আরশাদের হালকা চাপে দরজা খুলে গেল বাদ বাকিটা। ধুম করে বাড়ি খেল পাশের দেয়ালে। চেহারাটা মুহূর্তেই অবিকল কাগজের মতো সাদা হয়ে গেল মুনতাহার। আরশাদ তার আগত কাঁদো কাঁদো চোখ দুটোর দিকে চেয়ে আস্তে করে বলল,
আপনার আব্বুকে দিয়ে দিয়েন মুনতাহা। মুনতাহা বিচলিত ভঙ্গিতে দেখল আরশাদ একটা কালো রঙের ফাইল এগিয়ে দিয়েছে, ভেতরে কাগজপত্র। সে ধরছে না দেখে আরো একটু সামনে এগিয়ে দিল আরশাদ। মুনতাহা চট করে হাতে নিল, মিনমিন করে বলল। আরশাদ দরজায় রাখা হাত সরিয়ে নিয়েছে ততক্ষণে। মুনতাহা এক নজর দেখে ধারাম করে লাগিয়ে দিল মুখের উপর। আরশাদ ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড স্থির চেয়ে রইল কাঠের দরজার দিকে, চোখের দৃষ্টি বরফের মতো কঠিন শীতল। আচ্ছা, মেয়েটা কি জানে তার এক দুটো কাঁধের ধাক্কায় এই কাঠ ভেঙে ঘুরিয়ে যাবে? ফাইলটা পড়ার টেবিলে উপর রেখে বিছানায় যেয়ে বসলো মুনতাহা। জোরে জোরে শ্বাস টানল কয়েকবার। এই 21 বছরের জীবনে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি। লোকটা কিভাবে যেন একটা চেয়েছিল একদম সরাসরি মুখের দিকে। ছি! সাবিনা বেগম জানালার ধারে বসে লবঙ্গ চিবাচ্ছেন। বয়স্ক মানুষ, জীবন ভর্তি কাজ শেষে এবেলায় তার অফুরান ছুটি। আরশাদের মা রান্নাঘর থেকে গজগজ করছে। আম্মা, আপনি একটু তো কথা শোনেন আমার। এমন ঠাট মেরে বসে আছেন সন্ধ্যা থেকে, পরে তো রাতভর পিঠে ব্যথায় শুতে পারবেন না। সাবিনা বেগম আরো একটা লবঙ্গ মাড়ির ফাঁকে চালান করে দিয়ে বললেন, আরে দেখ না কেমন জ্যোৎস্না উঠেছে, না দেখে মটকা মেরে শুয়ে থাকা যায় নাকি? আরশাদের মা বিরক্তি নিয়ে তাকালেন, আপন মনে বিড়বিড় করলেন, জ্যোৎস্না উঠেছে? জ্যোৎস্না উঠে থেকে ভাত পাওয়া যাবে? শাশুড়ি মানুষ, কই তাকে শাসন করবে একটু? না, উল্টো তিনিই ওনাকে শাসন করতে করতে মুখে ফেনা তুললেন। চুলোর তেলে পেঁয়াজের কুচি ছেড়ে দিতেই বিশ্রী একটা শব্দ হলো, ঝাঁ ঝাঁ ঝাঁ। সাবিনা বেগম ঘাট ফেরালেন। এখানে থেকে রান্নাঘরে দেখা যায়। মেয়েটাকে আরো একটু রাগিয়ে দিতে বললেন, আচ্ছা বৌমা, তোর মতো একটা রসকসহীন মেয়ের সাথে আমার ছেলেটা এতগুলো বছর সংসার করলো কেমনে বুঝি না। আরশাদের মা চোখ মুখ কুচকালেন, তিক্ত গলায় বললেন, আম্মা, আপনি কি আসলেই আমার শাশুড়ি? আপনাদের জামানায় নানা মেয়ে মানুষ লজ্জায় মুখ তুলতো না, আপনি এমন হলেন কেন? সাবিনা বেগম হেসে বললেন, তুই আমাকে এখনো শাশুড়ি ভাবিস নাকি বাবা? তুই আর আধুনিক হতে পারলি না রে বৌমা। আমার আধুনিক হওয়া লাগবে না, আপনি চুপ করেন তো। আপনার কথার তলে আমার পেঁয়াজ পুড়ে গেল। আর ভাল লাগে না, আর ভাল লাগে না আমার। আরশাদ জুতোর ফিতা খুলতে খুলতেই সবই শুনছিল। চাবি দিয়ে দরজা খুলেছে বিধায় ঝগড়ারত দুই রমণী তার আগমন টের পায়নি। জুতোর ফিতা খুলে জারকে রাখতে রাখতে দেখলো নিচে ছাপ ফুটে আছে সিগারেটের। কমতো না, 20টা সিগারেট থাকে এক প্যাকেটে। আরশাদকে দেখা মাত্র সাবিনা বেগম ডাক দিলেন, এই ছেলে এদিক আয়। তোর মা যে আমার সাথে দিনরাত লেগে থাকে সে খবর থাকে? সারাদিন শুধু বান্ডিল বান্ডিল টাকার পিছে ঘুরে। এক পা কবরে রাখা দাদি মরলো না বাঁচলো কোনো খেয়াল নেই। এদিন দেখার জন্য তোর পায়খানার খাতা নিয়ে যেত পরিষ্কার করতাম। ওই গ্যাদাকালে আমি সরিষার তেল না মালিশ করলে তোর চামড়া এত চকচক করতো, মেয়েরা পছন্দ করতো তোকে। একটা বউ পাইতি তুই? বল পাইতি? আরশাদ হেসে ফেললো। আরশাদ, বউ তো এখনো পাইনি দাদু। বউ পাবি কেমনে? মেয়ে দেখলি তো 3 গজ দূরে থেকে আল্লাহ হাফেজ বলে পগার পর। তোর ছেলে বাচ্চার বাপ হয়ে গেলে তারপর বিয়ে করিস। এবারও হাসলো। আমি বিয়ে না করলে আমার ছেলে হবে কোত্থেকে? আসমান থেকে। আমার লবঙ্গের কৌটাটা দিয়ে তারপর যা। আরশাদ এগিয়ে গেল, কাঁচের টেবিলের উপর থেকে লবঙ্গের কৌটা নিয়ে হাতে নিল। ঠান্ডাজনিত সমস্যার জন্য তিনি লবঙ্গ মুখে রাখেন। দাদিকে কৌটো দিয়ে আরশাদ একবার চাঁদের দিকে তাকালো, আচ্ছন্নের মতো বলল, চাঁদকে কি বিয়ে করা যায় দাদু? সাবিনা বেগম আতকে উঠলেন, ধুরো, মাথায় গেছে নাকি? চাঁদকে কেন বিয়ে করবি? চাঁদ কি তোর পাশের ঘরে থাকে যে এই ধরলাম আর বিয়ে করে নিলাম? আরশাদ মৃদু হাসলো, ঝাপসা স্বরে বলল, থাকে তো, আমি মাত্র দেখে এলাম।